কিরে, তোর বুড়ো বরের সাথে কেমন সংসার চলছে? সব কিছু ঠিকঠাক তো নাকি? ভ্রু নাচিয়ে রূপন্তীকে উদ্দেশ্য করে বলে শিফা। আর শিফার এমন কথায় হেসে উঠল সবাই। আড্ডার মাঝখানে শিফার এমন কথায় চমকে ওঠে রূপন্তী। অসমাপ্ত কথাধারা কি বলতে চেয়েছে সে সেটাই বোঝার চেষ্টা করছে। কথার মানেটা বোঝে, চোখে মুখে কাঠিন্য ভাব দেখা দিল তার। হাসতে হাসতে রত্না বলে ওঠে, আরে ওর বর তো ঘুণ ধরা কাঠির মতো। বাইরে থেকে সুন্দর মনে হলেও আসলে ভেতরে ঘুণে খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। ঠিক বললাম তো রে রূপন্তী? আবারও হাসির ঢল পড়ে। চোখ বন্ধ করে সবার কথা হজম করছে রূপন্তী। পাশ থেকে রূপন্তীর খুব কাছের বান্ধবী রিমি সকলের উদ্দেশ্যে বলে, তোদের খেয়ে দিয়ে আর কাজ নেই, সবাইকে পিঞ্চ মেরে কথা বলা তোদের স্বভাব। তোরা বাহ্যিক দিক মানুষ বিচার করিস। শিফা ওকে থামিয়ে দিয়ে বলে, তোরা তো জ্বলছে কেন রে? আর রূপন্তী, তোকে তোর বুড়ো বর সুখ দেয় তো? ইউ নো না হোয়াট আই মিন। রূপন্তী ভেবেছিল সে উত্তর দেবে না, কিন্তু শেষের কথায় আর চুপ থাকতে পারল না। আজকে কিছু না বলে যদি এদের মুখ বন্ধ না করি তাহলে এরা পেয়ে বসবে। তারপর বলে, সুখ দেয় কি দেয় না সেটা দেখার জন্য আমার বাসায় চলে আসিস, একদম নিজের চোখে দেখে যাস। একজন 36 বয়সী পুরুষ যদি বুড়ো হয় তাহলে আমার বর বুড়োই, তাতে তোদের এত টেনশন কেন? আমি এই মানুষটাকে নিয়েই সুখী, কারণ সে আমার ওপরে পুরুষত্ব জাহির করে না। তার প্রায়োরিটি লিস্টের সবার ওপরে আমি। আমার অসুস্থতায় সে বিচলিত হয়ে পড়ে, তার সাথে সংসার জীবনে আমি অসুখী হব? বাবা যখন ওনার সাথে বিয়ে ঠিক করেন আমি খুব রেগে গিয়েছিলাম, বলেছিলাম এ বিয়ে করতে পারবো না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, কোনো বাবা তার সন্তানের খারাপ চায় না, বিয়ের পর তুই বুঝবি, একটা খাঁটি মানুষের হাতে তোকে তুলে দিয়েছি। বুঝলি, আসলে সে খাঁটি, নাহলে প্রথম রাতে যেখানে সব পুরুষ নিজের কর্তৃত্ব ফলায় সেখানে সে আমার হাত ধরে বলেছিল, আমার আর তোমার বয়সের পার্থক্য 14 বছর। জানি এটা তোমার মানতে কষ্ট হবে, আমি তোমায় অনুমতি ব্যতীত স্পর্শ করব না, তবে একটা কথা মাথায় রেখো, আমি থেকে শুরু করে এই পুরো সংসারটাই তোমার। এগুলো অবহেলায় অযত্নে ফেলে রাখলেও তোমার, আবার যত্ন করে আগলে রাখলেও তোমার। আমার বাবা মা কেউ নেই, বোনটাকেও বিয়ে দিয়ে দিয়েছি, আবার তুমি মানুষটাও আমার। নিজের কোনো অযত্ন করো না। বলো, এই মানুষটার সাথে অসুখী থাকবো আমি? বিশেষ দিনগুলোতে আমার ব্যথিত মুখ দেখে যেই পুরুষ বিচলিত হয়ে পড়ে, সারা রাত বুকের সাথে মিশিয়ে রাখে, মাথায় হাত বুলিয়ে দেয়, বিভিন্ন কথা বলে আমার মনোবল বাড়ায়, আমি তার সাথে অসুখী থাকবো? যে মানুষটা প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে আসে, তার সাথে অসুখী থাকবো? কাঁচের চুড়ি এনে বলবে এটা তার বাচ্চা বউয়ের জন্য। জানিস, আমি যখন প্রথমবার কনসিভ করি তার সপ্তাহখানেক আগে সে ছোট্ট ছোট্ট পায়ের একজোড়া জুতো এনেছিল। ওনার নাকি এগুলো দেখে খুব ভালো লেগেছে। তারপরে জানতে পারে আমার মাঝে আরও একটি প্রাণ আছে। সেদিন যে ও কী খুশি হয়েছিল। আবার যখন ভার্সিটি আসা যাওয়ার ধকল নিতে না পেরে মিসক্যারেজ হয়, তখন সে বিধ্বস্ত অবস্থায় ছিল। যেখানে আমার মাও আমাকে কথা শুনিয়েছে, সেখানে সে আমাকে সান্ত্বনা দিয়েছিল, বলেছে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, তুমি ভেঙে পড়ো না। আর 4টি বছর হয়ে গেল, এখনও কোনো সুখবর শোনাতে পারলাম না। তারপরও তার কোনো অভিযোগ নাই। তার একটাই কথা, আল্লাহ চাইলে অবশ্যই হবে। শিফা, তুই তো কম স্মার্ট, কম বয়সী ছেলে দেখে বিয়ে করেছিস, তার কাছে তোর দাম কতটুকু? দুজনেই মোবাইল নিয়ে পড়ে থাকিস, ভালো করে টাইম দিস না। আর আমার উনি বলবে আমি কাছে আছি, নো মোবাইল, এই সময়টা একজন আরেকজনকে দেব। এখন তার অফিস টাইম, এই সময় আমি কখনো কল দিই না। এখন কল করলে দেখবি কেমন আতঙ্ক নিয়ে কথা বলে। মোবাইল বের করে কল দেয় রাফাতকে। 2 বার রিং হওয়ার পর রিসিভ করে। কি ব্যাপার রূপু, তুমি তো এই সময় ফোন করো না? কোনো সমস্যায় পড়েছো নাকি? শরীর খারাপ লাগছে?
কোনো সমস্যা না, এমনি কল দিলাম। আজকে আপনার সাথে পুরো ঢাকা শহর ঘুরতে ইচ্ছে করছে। তাছাড়া আপনার জন্য দুটো সারপ্রাইজ আছে। এখন বলেন আসবেন কি না? বউ বলেছে আসতে, আর আসবো না? তার ওপর আবার সারপ্রাইজ আছে, তখন তো আসতেই হবে। দাঁড়াও, বসকে বলে বের হচ্ছি। কলগেটে শিফা আর রত্নাকে উদ্দেশ্য করে বলে, আমার যখন 18 বছর তখন ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আর এখন 23 বছর চলে। 5 বছর সংসার জীবনে তাকে আজও বলিনি যে ভালোবাসি। আজ তোদের সামনে বলছি, এই বুড়োটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আসি হে, এক্ষুনি উনি চলে আসবে বলেই গেটের দিকে অগ্রসর হয় সে। কিছু পথ গিয়ে আবার ফিরে আসে, আবার ওদের দিকে তাকিয়ে বলে, আমার এমন স্মার্ট বর দরকার নেই যে অন্য কোনো নারীর অর্ধনগ্ন ছবি দেখিয়ে বলবে এর মতো হতে পারো না। যা শিফার বর বলে, শিফা নিজেই বলেছে। অথচ আমার বর বলে আমি তার চোখে সবসময় সবার সেরা। তোদের চোখে যেমন সে বুড়ো, আমার চোখে সে সুদর্শন। কাউকে কখনো পিঞ্চ মেরে কথা বলবি না। রূপন্তীর কথা শুনে মাথা নিচু করে ফেলে ওরা। রিকশায় করে ঘুরছে দুজনে। হঠাৎ করে রূপন্তী বলে, হাসপাতালে চলেন রেফাত সাহেব, রিপোর্ট আনতে যাব। রাফাত বিচলিত হয়ে বলে, হাসপাতালে কেন? তোমাকে কয়েকদিন ধরে দেখছি কেমন ক্লান্ত ক্লান্ত লাগে। নিশ্চয়ই ঠিকঠাক খাবার খাও না। তোমাকে নিয়ে আর পারি না, না জানি আবার কি বাঁধিয়েছ। আমাকে টেনশন না দিলে কি হয় না? মুচকি হেসে রূপন্তী বলে, কুল ডাউন স্যার, আমার কিচ্ছু হয়নি। রিপোর্ট দেখলে বুঝবেন। বলেই রাফাতের হাতে হাত জড়িয়ে ধরল। ডাক্তারের সামনে বসে আছে দুজন। রাফাতের শরীর ঘেমে যাচ্ছে টেনশনে। তখনই ডাক্তার মুচকি হেসে বলে, কনগ্র্যাচুলেশনস মিসেস আহমেদ, রিপোর্ট পজিটিভ। রূপন্তীর চোখে মুখে আনন্দ নিয়ে বলে, আমি আগেই ধারণা করেছি, তারপরেও শিওর হওয়ার জন্য টেস্ট করলাম। তাদের দুজনের কথা সব মাথার উপর দিয়ে যাচ্ছে রাফাতের। রূপন্তীকে বলে, আমাকেও শোনাও, কি পজিটিভ এসেছে? টেনশন হচ্ছে আমার। রূপন্তী কিচ্ছু না বলে রিপোর্ট তার দিকে এগিয়ে দেয়। রিপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে বসা থেকে উঠে চলে যায় সে। ডাক্তার রূপন্তীকে বলে, কি ব্যাপার মিসেস আহমেদ? মিস্টার আহমেদ কি খুশি না আপনি যে প্রেগন্যান্ট এটা জেনে? মানুষ যখন অনাকাঙ্ক্ষিতভাবে বহুল প্রত্যাশিত কিছু পায় তখন অনুভূতি প্রকাশ করতে পারে না। ওনারও সেই একই অবস্থা। আসি তাহলে। রূপন্তী হাসপাতালের করিডোরে গিয়ে দেখে রাফাত দেওয়ালের দিকে তাকিয়ে কান্না করছে। সে রাফাতকে চিমটি কেটে বলে, বুড়ো বয়সে এমন টিনেজারদের মতো কান্না করছেন কেন? রাফাত রূপন্তীকে ঝাপটে ধরে বলে, এই সারপ্রাইজের কথা বলছিলে? রূপন্তী বলে, আরে আরে করেন কি, মানুষ দেখছে তো। দেখলে দেখুক, আমি অন্যের বউকে জড়িয়ে ধরেছি নাকি যে ভয় পাবো? আমি আমার বউকে ধরেছি। এখন বলো, এটাই সারপ্রাইজ ছিল? এটাই সারপ্রাইজ ছিল। দেখি কান্না থামান, বাসায় চলেন। বাসায় দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করব। তার আগে সবাইকে খবরটা দিতে হবে। বাবা মা জানলে কি খুশি হবে জানেন? আর রাহা, সে তো পাগল হয়ে যাবে, তার ভাই বাবা হবে। আর একটা সারপ্রাইজ কি? রূপন্তী এদিক ওদিক তাকিয়ে টুক করে রাফাতের গালে চুমু দিয়ে বলে, ভালোবাসি। এইদিকে রাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রূপন্তী আঙুলের ভাঁজে তার আঙুল রেখে বলে, এই মানুষটাকে আমি ভালোবাসি। কখনো বলা হয় নাই, মুখে না বললেও ভালোবাসি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে
লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ।